নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি গতকালের কন্টিনিউয়েশন। আপনারা আগের দিন দেখেছেন যে গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্টাকোস, তাকে নিতে কিন্তু একটা দ্বিমুখী লড়াই চলছিল ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসির মধ্যে। এবং প্রথমে সাইফদার অনুমতি নিয়ে আমি কিছু ক্ল্যারিফিকেশন করতে চাই। অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করছিলেন, অনেক জায়গায় অনেক রিপোর্ট বেরিয়েছিল নাকি ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল নাকি দিয়ামান্তাকোসকে সই করে ফেলেছে অলরেডি। অনেকে পোস্ট করেছিলেন যে ইস্টবেঙ্গলকে বুইট করে নাকি মুম্বাই সই করে ফেলেছে, এরকম অনেক খবর বেরিয়েছে। সেখানে কিন্তু একটু ক্ল্যারিফিকেশন জানাই যে আমরা কিন্তু কোথাও জানাইনি গতকাল যে ইস্টবেঙ্গল মুম্বাই তাদের সেখানে কিন্তু অলরেডি সাইন করে ফেলেছেন। আমরা বলেছিলাম যে দুই দ্বিমুখী লড়াই চলছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু দিয়ামান্টাকোস কোথায় সই করবেন সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। কিন্তু আজকে সেটা নিয়ে একটা বড়সড় আপডেট রয়েছে। সাইফদাকে অবশ্যই জিজ্ঞেস করব যে ইস্টবেঙ্গল না মুম্বাই। প্রথমেই এই জায়গাটায় আমি আসবো সাইফদা। ইস্টবেঙ্গল এবং মুম্বাই একটা লড়াই অনেক দিন ধরে এটা চলছিল যে ডিয়ামান্টাকসকে নেই। বিশেষ করে ইস্টবেঙ্গল বহু আগে থেকে তারা দিমিত্রিয়াসকে নেওয়ার জন্য আগ্রহী ছিল, যেহেতু তারা প্রপার নাম্বার 9 দরকার। এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে অর্থাৎ আজকে মঙ্গলবার, কি মনে হচ্ছে কোন জায়গায় এখন দিয়ামান্টাকস দাঁড়িয়ে রয়েছে, ইস্টবেঙ্গল না মুম্বাই? যখন এই ভিডিওটা রিলিজ হচ্ছে, মানে চলছে আর কি, আপনারা দেখছেন, এই পরিস্থিতিটা ঘন্টা দুয়েক পরেও বদলে যেতে পারে। এবং আমরা তো বারবার এক্সট্রা টাইম আগেও যখন কারফাঁসে করেছে বা যেভাবে আমরা খবর করি, বা সেটা কিন্তু আমরা বেসিক্যালি ধারা বিবরণী, ঠিক আছে। একজন প্লেয়ার রয়েছে, তাকে তুলে নিয়ে শুধুমাত্র সই করিয়ে দেওয়াটা তো বিষয় নয়। সেখানে দরদাম হয়, দুটো দলে কোন দলে যেতে পারে না যেতে পারে, পরিস্থিতি কি না পরিস্থিতি কি, সেইগুলো নিয়ে আমরা একটু ধারা বিবরণী দিই, মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটাই একটু আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করে দিই। নয়তো একটা কনফার্ম নিউজ দেওয়া, সেটা তো শুধু একটা প্লেয়ারের ক্ষেত্রে একবার হবে। আর এখন একটা দল পুরো খোলনলচে বদলে কিছু যায় না। দুজন তিনজন হয়তো প্লেয়ার সারা বছরে তারা নেয় মেন এটাকে, বা 4-5টা প্লেয়ার নেয় মেন নিউক্লিয়াসটাকে এক রেখে। সুতরাং দল বদলে খবর তাহলে কটা হবে না, কনফার্ম খবর তো দেওয়া যাবে না। সুতরাং পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, জল কোন দিকে গড়াচ্ছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা গতকাল কয়েকটা কথা বলেছিলাম, সেটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই। মুম্বাই সিটি লড়াইয়ে ছিল, আছে, বা এই লড়াইটা থেকে এফসি গোয়া সবার আগে পরাজিত হয়েছে, সেটা আমরা বলেছি। ইস্ট বেঙ্গল এই লড়াইয়ে খুব ভালোভাবেই ছিল, এখনো আছে। কালকে পর্যন্ত যেটা বলেছিলাম যে 50-50, যে পারে যে করতে পারে, যথেষ্ট ভালো মুম্বাই লড়াইয়ে ছিল। কিন্তু 24 ঘন্টায় একটু পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এবং সেই পরিবর্তনটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে এসছে, এবং এতে কিছু যুক্তিও আছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দিক দিয়ে খবরটা কনফার্ম আমরা করতে পারবো না, কেননা ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে তোমার মেডিকেল টেস্টের অপেক্ষায়। এখানে আমার প্রশ্ন সাইফদা, মেডিকেল টেস্ট, দর্শক বন্ধুরা এই জায়গাটায় অনেকটা ফোকাস করবে। মেডিকেল টেস্ট কখন হয়? ন্যাচারালি হয়তো মৌখিক সম্মতি দেওয়ার পর একটা মেডিকেল টেস্ট হলো, তারপর সেখানে পাশ করলে সই। এইখানে প্রশ্ন, এবং অনেক জায়গায় খবর আছে ডিয়ামান্টাকস নাকি অলরেডি প্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে, সেই রকম কি কোনো ব্যাপার রয়েছে? না, ওই প্রি কন্ট্রাক্ট সাইনের এক জায়গায় এখনো পর্যন্ত আচ্ছা আসেনি। সব্যসাচী দেখো প্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে, এটা বিষয় না। তো আমি তোমার বলছি, ইস্ট বেঙ্গলের পক্ষে কিন্তু পাল্লা ঝুলে আছে। সেটা কি কোথাও গিয়ে অর্থের দিক থেকে, মানে অর্থের দিক থেকে মুম্বাইকে বিট করলো? না, অর্থের দিকে মুম্বাই, আমি তো এখনো পর্যন্ত বলছি যে ভারতবর্ষের ফুটবলে মুম্বাই যদি মনে করে নেবে তো নেবে, মুম্বাই বা মোহনবাগান। আচ্ছা, ইস্ট বেঙ্গল এই ফুটবলারটির জন্য, দিমিত্রিয়াসের জন্য কিন্তু অল আউট গেছে। এবং আমাদের যতটুকু এখনো পর্যন্ত যা শুনছি বা যা আছে, 2 বছরের চুক্তি, ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে 2 বছরের চুক্তি, ইট মে বি 1+1, এবং 2 বছরের চুক্তি। এবং 2 বছরের চুক্তিতে এটা দামটা কত হতে পারে হয়তো
যোগ করে 2 বছরে হয়তো 7-8 কোটি টাকা এমন একটা কিছু আর কি। মানে ইস্টবেঙ্গলের ইতিহাসে সর্বোচ্চ হাইস্ট পেড ফুটবলার এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল যত প্লেয়ার সই করিয়েছে আইএসএল এর ইতিহাসে, এমন একটা সম্ভাবনা রয়েছে বছরে 4 কোটি ধরো। এবং তার সঙ্গে নিশ্চয়ই আমি জানি না এখন ক্লজ হাতে আসেনি, ভালো খেললে তার বোনাস কত পার্সেন্ট বাড়তে পারে সেটা তো নিশ্চিত নানান রকম ভাবে ক্লজ লেখা হয় চুক্তির সময়। সেখানে হয়তো বলবে যে এইরকম ভাবে চুক্তি সই হয়েছে, কিন্তু এখানে পারফরমেন্স যদি এরকম হয়, হাইয়েস্ট স্কোরার যদি হয়, হাইয়েস্ট অ্যাসিস্ট যদি হয়, কি ম্যাচে কি প্লেয়ার হিসেবে সে কি পেয়েছে, সেক্ষেত্রে 20% হয়তো স্যালারি বেড়ে যেতে পারে বা এরকম কিছু একটা থাকে আর কি। সেটা আমি এখনো পর্যন্ত আমাদের কাছে গোটা বিষয়টা ওপেন নয়, বাট এটা বলছি যে ইস্ট বেঙ্গলের দিকে কিন্তু পাল্লা ভারী এবং ইস্ট বেঙ্গলের জন্য 2 বছরের চুক্তি এবং ইস্ট বেঙ্গলের ইতিহাসে হাইয়েস্ট পেড ফুটবলার হতে চলেছেন দিমিত্রিয়াস, এটাও কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। এখন কথা কি তুমি একটা প্রশ্ন রাখতেই পারো যে তাহলে যেটা বললে তুমি যে মুম্বাই কি তাহলে নেই, টোটাল রেস থেকে বেরিয়ে গেছে? দেখো এটা কিন্তু একটা বড় ব্যাপার, মানে সচরাচর আমি কোথাও ইস্ট বেঙ্গলে ছোট করছি না, মানে আর্থিক দিক থেকে আমরা এই সময়টায় দাঁড়িয়ে মুম্বাইকে যদি বিট করে কোনো প্লেয়ারকে নেওয়া, ইটস আ বিগ। শোনো আমি তোমার একটা কথা বলছি, দেখো গত মরশুম পর্যন্ত এই ফুটবলারটি খুব নামি প্লেয়ার, ভালো খেলেছেন, কিন্তু ভারতীয় অনেক ফুটবলারের থেকে কিন্তু দাম কমে খেলেছেন, মানে 1.5 কোটি বা আশেপাশে এরকম একটা দামে কেরালায় খেলেছে। আর কেরালায় রিক্রুটমেন্ট খুব ভালো হয় জানো তো। এবারে পারফরমেন্স যখন সে দিয়ে যে দাম তো তার বাড়বেই। এবারে কথা হচ্ছে মুম্বাই সিটিএফসি তো শুধু একটা নয়, তারা গোটা পৃথিবী জুড়ে যাদের অসংখ্য টিম ছড়িয়েছে। আমি কালকেও একটা হিন্টস আলোচনার মধ্যে দিয়েছিলাম এবং সেটাই হয়তো বা একটা সত্যি হতে চলেছে বা হচ্ছে। সেটা হচ্ছে মেলবোর্ন সিটি 6টা প্লেয়ারকে তারা এক্সিট করাচ্ছে এবং সিটি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলার সিটি টু সিটি কোনো একটা টিম থেকে কোনো একটা টিমে কনভার্ট হতেই পারে, বা পৃথিবী জুড়ে অসংখ্য টিম রয়েছে, সেখান থেকে একজন ভালো নাম্বার 9 নিয়ে আসার সমূহ সম্ভাবনা হতে পারে। মেলবোর্নের কোনো প্লেয়ারও আসতে পারে এবং মেলবোর্ন সিটির যে ফুটবলারটি সে যিনি বা যারা আসবেন বা যাকে টার্গেট করা হচ্ছে, অস্ট্রেলিয়ান হতে পারে কোনো মানে নেই, কারণ গোটা পৃথিবী জুড়ে মার্কেট ওপেন আছে। সেই জায়গা থেকে মুম্বাই এই রেসটা থেকে সে সরে যেতেই পারে। আমার মনে হয় আমি পরাজিত হয়ে ইস্ট বেঙ্গল এমন রেট দিয়েছি আমি পাচ্ছি না, এরকম বিষয়টা নয়। কারণ এটা ফুটবলে এটা তো শুধুমাত্র টাকা দিয়ে অপশান কেনা নয়। দেখো 80 দশকের শেষে কিষাণুদিকে আমার পেতেই হবে বা চিমাকে আমার নিতেই হবে, এই কনসেপ্ট থেকে ভারতীয় ফুটবল তো সরে গেছে। ওডাফাকে আমার দলে ভেড়াতেই হবে, কেননা এই ভাবনা থেকে ভারতীয় ফুটবল সরে গেছে। কেননা আমি আগেও বলেছি যে দলবদল কিন্তু পৃথিবীর ফুটবলারদের জন্য ওপেন ওয়াইড। তোমার ফুটবল সেন্স থাকতে হবে, তোমার এজেন্ট কানেকশন স্ট্রং হতে হবে, তোমার কোচের ফুটবল সেন্স, তোমার ম্যানেজমেন্টের ফুটবল সেন্স খুব ভালো হতে হবে। আমি কোন প্লেয়ারকে দলে ভেড়াবো বা দলে নেব সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেশীয় প্লেয়ারদের সংখ্যা কিন্তু কম। দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে আমার বারবার যেটা বলতাম যে প্রতিষ্ঠিত প্লেয়ারদের পেছনে না ছুটে যদি উদীয়মান প্লেয়ার, এমার্জিং প্লেয়ারদের পেছনে ছোটা যায় তাহলে কম দামি পুষ্টি ফুল সন্তুষ্টি হয় আর কি। সেটা ডিফারেন্ট ম্যাটার। এক্ষেত্রে মুম্বাই সিটি এফসি যদি মনে করে থাকে যে আমি সিটি গ্রুপের অন্য কোনো জায়গার একটা প্লেয়ারকে আমি কনভার্ট করাবো আমার টিমে, তা সেটা কোনো ভুল সিদ্ধান্ত নয়। তার জন্য সে টাকার কাছে হেরে গেল এটা বিষয়ও নয়। আমার মনে হয় না ওইভাবে ভাবাটাও ঠিক হবে। কেননা সে যদি একটা অন্য তাদের তো যেহেতু সিটি তো শুধু মুম্বাই নয়, আমি বলছি তো পৃথিবীতে 12-14টা ক্লাব রয়েছে, তাহলে আর একটা ভালো ফুটবলারকে সে ইন্ট্রোডিউস করার ক্ষমতা রাখে। সিটি তো নিজেদের মধ্যে নিশ্চয়ই কম্পিটিশনটা করে বা কোন টিমে দেবো একে বা কোন লিগে এবছর আমি সাফার করেছি সেই লিগে অমুক জায়গার প্লেয়ার একটাকে নিয়ে চলে এলাম, এরকম ধরনের কিছু ভাবছে হয়তো, নিঃসন্দেহে। এবং হয়তো নয়, এটাই হয়তো হতে চলেছে। হয়তোটা বলতে হচ্ছে কেননা ইট ইজ নট কনফার্মড এখনো পর্যন্ত। ইস্ট বেঙ্গল ইজ ওয়েটিং ফর মেডিকেল রিপোর্ট। যাই হোক, মানে যেটুকু আপডেট এলো, মানে নিঃসন্দেহে খুব খুশি হবে ইস্ট বেঙ্গল সমর্থকরা। হ্যাঁ, ইস্ট বেঙ্গল সমর্থকরা খুশি, মানে তো আমরা খুশি। কালকে যখন আমরা খবরটা দিচ্ছিলাম সব্যরাজি, ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা বড় অংশ বলছিল যে সাইফদা কত খুশি, হ্যাঁ, যে ইস্ট বেঙ্গলে আসছে না, হ্যাঁ, যে মোহনবাগানের হয়ে আমরা বসেছি। ব্যাপারটা এটা নয়, একদম নয়। মোহনবাগান সমর্থকরা আমাদের যেমন মানে খারাপ নজরে দেখে, আবার ভালো নজরেও দেখে, আবার ইস্ট বেঙ্গল সমর্থকরা যেমন খারাপ নজরে দেখে ভালো নজরেও দেখে, দুটোই আছে।
এখন যেটা ঘটনা, একটা সাংবাদিকের দায়িত্ব এটুকুই আর কি, যেটা ঘটছে সেটা বলার। সেটা আপনার পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, সেটা আমারও পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। এবং এই যদি দিয়ামান্টাকোস আমরা সত্যিই চাই মানে ইস্ট বেঙ্গলে আসুক, কারণ অনেক দিন ধরে একটা স্ট্রাইকার, প্রপার স্ট্রাইকার, ক্লিটন সিলভা অবশ্যই বড় মানের একজন স্ট্রাইকার, গত মরশুমেও সর্বোচ্চ গোল স্কোরার রয়েছে ক্লাবের হয়ে, কিন্তু প্রপার নাম্বার 9 বাঁ পায়ের প্লেয়ার, ভারতের প্রতিষ্ঠিত দুর্দান্ত স্কোরার এবং আইএসএলের টপ স্কোরার, সেখানে দাঁড়িয়ে দিয়ামান্টাকোসকে পাওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মানে বলা যায় চলতি মানে আইএসএলের যতবার উঠলো, মানে আইএসএলের যতবার খেলেছে তার মধ্যে কিন্তু সবথেকে বেস্ট সাইনিং কিন্তু এবার হতে চলেছে। এটা অবশ্যই অবশ্যই বেস্ট। অসম্ভব। আরেকটা কথা তোমাদেরকে বলি যে রয় কৃষ্ণার বিষয়টি, যেটা আমরা গতকাল আমরা এগিয়ে গেছি বা আমরা বলিনি, রয় কৃষ্ণাকেও ইস্টবেঙ্গল টার্গেট করেছিল, কিন্তু সেই টার্গেটটা এমন যে দিমিত্রিয়সের দিকে টার্গেটটা যদি 4টে গুলির টার্গেট হয়, রয় কৃষ্ণার 1টা গুলি টার্গেট ছিল। হ্যাঁ ঠিক আছে, দিমিত্রিয়স না পেলে হয়তো রয় কৃষ্ণ চেষ্টা করবে, কিন্তু সেটা দুজনের রেসের ক্ষেত্রে দুজনকে আমি পাবো। আমার ইগারনেস আমি একটা রেস্টুরেন্টে গেছি, আমি সেখানে কি খাবো, কাবাব খাবো না বিরিয়ানি খাবো, আমি দুটোর মধ্যে একটা যদি চয়েস করতে বলে আমি ঠিক আছে কাবাব খাবো না বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা যদি আমার হাঁড়ি শেষ হয়ে গেছে তাহলে আমার কাবাব দাও। আচ্ছা, এইটাই বিষয় আর কি। কিন্তু কথা হচ্ছে রয়ের থেকে কিন্তু অনেক বেশি ইস্টবেঙ্গল টার্গেট করেছিল ডিমিত্রিয়সকে। এখন কথা হচ্ছে যে পর্যায়ে ডিমিত্রিয়সকে পাওয়ার জন্য তারা ফাইট দিয়েছে, মুম্বাইয়ের সঙ্গে লড়াই, সেই ফাইটটা দেওয়ার সময় আর কি, মানে এই সময় যে ফাইট দিই পাওয়ার জন্য, সেক্ষেত্রে রয়টা মাথা থেকে বেরিয়ে গেছিলো। রয় নিয়ে ওরা ভাবেনি, মানে বিগত 3-4 দিন ভাবেনি, জাস্ট একটা এজেন্ট স্তরে ব্যাপারটা ছিল। কেননা ইস্টবেঙ্গল কিন্তু অল আউট গেছে ডিমিত্রিয়সকে পাওয়ার জন্য। আমার মনে হয় সেটাই সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছে, কারণ হয়তো রয় একজন দুর্দান্ত প্লেয়ার, কিন্তু ওই বয়সটা একটা ফ্যাক্ট। অবশ্যই সবসময় বয়স একটা একই আমাদের ক্লেটন 37 বছর বয়স, সেখানে আরো একজন বয়স্ক স্ট্রাইকারকে নেওয়াটা হয়তো একটু বোকামি হতো। তবে আমি তোমায় বলছি ইস্টবেঙ্গল যেভাবে প্লেয়ার তোলার, তালালকে তুললো বা যা তুললো, বা এইটা দিমিত্রিয়সকে তোলার ব্যাপারে অনেক পার্সেন্ট এগিয়ে গেছে। দেখো লাস্ট পর্যন্ত তোমার তীরে এসেও তরি ডোবে, যদিও তরি সিম্বলটা ইস্টবেঙ্গলের নয়। হ্যাঁ, প্রবল বৃষ্টিতেও কি মশাল নেভে, আমি সে আলোচনায় যাচ্ছি না, বাট অনেক সময় খারাপ কিছু ঘটে আর কি। ধরছি খারাপ কিছু ঘটবে না, হয়তো যদি সব ঠিকঠাক চলে, মানে লাল হলুদ জার্সি হয়তো মানে এখন ইস্টবেঙ্গলের হাতেই রয়েছে, এটা নেবে কি নেবে না সেটা হচ্ছে ওটা নয়, অত সোজা নয় ব্যাপারটা, অত সোজা নয় আমার উপরে নির্ভর করবে এটা নয়। এখন পুরো বিষয়টা একদম এরকম নয় আর কি। তাহলে হলে তো বলে দিতাম কনফার্ম নিউজ, আপনারা লিখে নিন। তবে ইস্টবেঙ্গল নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে আর কি। আমি মানে এটা বলা হয়তো উচিত হবে না, তবুও জানতে চাইছি কি চাইছো, কোন জায়গাটা আটকে রয়েছে। মেডিকেল টেস্ট তো একটা ঠিক আছে, দেখো কিন্তু মেডিকেল রিপোর্ট হাতে না পেলে তো সই সাবুত হবে না, না, এবং সই সাবুত হয়নি এখনো। ঠিক আছে, সই হয়ে গেলে তো আমার কাছে খবর আসতো কনফার্ম, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ এখানে অনেক ক্লজ থাকে, অনেকে থাকে, সেই জায়গাগুলো তুমি বলছো কোথায় আটকাতে পারে, আটকাতে অনেক জায়গায় পারে। এখন তার মনে হলো গ্রিসে খেলবো, তার যদি মনে হয় যে ঠিক আছে আমি এটা অন্য একটা অপশানে যাই, অন্য দেশে যাই, মনে হতেই পারে। এগুলো মনে হতে পারে, এগুলো মানে বলছি না যে হবেই। কে বলে একটা প্লেয়ার হট করে সিএফএল এর একটা প্লেয়ার যে পুলিশে খেলেছে গতবারে, সেই স্ট্যান্ডেল ডাকছে, সে যাবে নাকি জর্জে যাবে, এই নিয়ে তার কত টেনশন কাজ করে বলতো। সেটা একটা ব্যাপার, কিছুই টাকা পায় না, কিন্তু তার মধ্যে কত টেনশন যে ম্যাচ টাইম পাবো কিনা। ওখানে ওখানে 4জন সেন্টার ব্যাক সই করি, স্টপার সই করিয়ে নিয়েছে, আমি কি আর চান্স পাবো, সে তো ভাবছে সব সেগুলো। ঠিক আছে, এখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তার ভাবনা কি হতে পারে বলো তো, কি ভাবনা হতে পারে? মনে না ভাবনা তেমন কিছু নেই। দেখো ইস্টবেঙ্গল 9 নম্বরের টিমে যাবো কি যাবো না, টিম কি চ্যাম্পিয়নশিপ খেলবে কি খেলবে না, সেটাও একটা ব্যাপার। তার সাথে এইটাও ব্যাপার, টিম আমি একটা এএফসি খেলা ক্লাবে যাচ্ছি, এএফসি খেলার সুযোগ পাচ্ছি, এটা তার অ্যাডভান্টেজ থাকবে। অনেক রকম ভাববে সে, পজিটিভ নেগেটিভ তো ভাববে একদম। সে তো ভাবছে 9 নম্বরে গেছে, কিন্তু টিমটা ডুরান্ডের ফাইনাল খেলেছে, আবার সুপার কাপ জিতেছে। সে ভাবছে যে এই টিমটার মধ্যে চ্যাম্পিয়নশিপ মেটেরিয়াল হয়তো আরো বেশি পুট হবে, যেটা আমরা 50 দেখেছি সেটা 70-80 দেখতে পাবো। এইটা তো সে ভেতরে ভাববে, কারণ তার তো একটা টিম আছে। সুপারজি তুমি যদি একটা ডিসিশন নাও, তুমি আমাকে জিজ্ঞেস করো সাহেব যেটা করছি ঠিক করছি কিনা, সেটা আমিও তোমাকে জিজ্ঞেস করবো সুপারজি দেখতো এটা ঠিক আছে কিনা। এইটা তো সবসময় আলোচনা তার ভেতরে হচ্ছে, এবং সে সেইখান থেকে ভাবছে আর কি করবে। আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ইজ পজিটিভ রাইট নাও, এবং ইস্টবেঙ্গল যে অ্যাপ্রোচে যাচ্ছে,
সেই অ্যাপ্রোচটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তুমি 2 বছর আগে, যদি 2 বা 3 বছর আগে অরিন্দম ইস্টবেঙ্গলে সই করেছিল, সিদ্ধান্তটা ভুল ছিল, কারণ ওর কাছে মুম্বাইয়ের অফার ছিল। আর তার আগের বছরে জাস্ট এক সিজন আগে সে মোহনবাগানের গোল্ডেন গ্লাভ জিতেছে। সে কোন টিমে যাচ্ছে? তার একটা গোলকিপার যে টিমে যায়, সে গোলকিপার যাওয়ার আগে কি দেখবে তার সেন্টার ব্যাক লাইনটা কি আছে, আমার কাছে কটা বলে শট আসবে, আমার ডিফেন্স কতটা স্ট্রং, ঠিক আছে, আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে যে গোলকিপার, সে কি আমি 2টো ম্যাচ খারাপ খেললে সে কি আমার জায়গা নিয়ে নিতে পারে, নাকি একটু লুজ আছে, সবকিছু ভেবে তারা গোলকিপার সে টিমে যাবে। একজন নাম্বার 9 সে কি ভাববে বলো? নাম্বার 9 ভাববে আমাকে বলটা সাপ্লাই করবে, সাপ্লাইয়ের কিন্তু লোক আছে, সাপ্লাইয়ের লোক আছে, সে ভাবছে সাপ্লাইয়ের লোক আছে। সে দেখছে যে রিসেন্ট পাস্টে ইস্টবেঙ্গলের গতিটা ঊর্ধ্বমুখী, 1 নম্বর 2 নম্বর নয়, কিন্তু গতিটা ঊর্ধ্বমুখী। সে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে আসার মতো একটা স্পিড সে মেনটেন করছে, মাদিতালালের মতো প্লেমেকার এসছে, সুতরাং আমি বলটা পাবো, ঠিক আছে, সুতরাং আমি গোলে ডালার মতো একটা বল পাবো। আমার উইঙ্গার কে আছে? নাওরেম আছে, নন্দাও আছে। এই যে ব্যাকআপগুলো তো সে ভাবছে, ভাবার পরে তার মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেন্ট কাজ করছে, এবং সেই ভাইব্রেন্টের ফলেই হয়তো দেখা যাক। এবং অবশ্যই এটা বলতে হবে, যদি দিমিত্রি আসে তাহলে কি হচ্ছে, ডুরান্ড কাপ, গত ডুরান্ড কাপের টপ স্কোরার। আপনারা কিন্তু বলবেন না যে লাল হলুদ জার্সি পরিয়ে দিল, হ্যাঁ, এটা বলবেন না, কেননা কনফার্ম নিউজ একবারই হয়, যখন কনফার্ম হবে সেটা একদম কনফার্মডই জানানো হবে। আপাতত যেটা রয়েছে একটু এগিয়েছে, কথাবার্তা অনেক এগিয়েছে। আমরা যে মোহামেডানের 2 দিন আগে যে প্লেয়ারটা আমরা কনফার্মড বলেছি, ক্লাব থেকে তো বলেনি কনফার্মড না, কিন্তু কনফার্মড। হ্যাঁ, কিন্তু উনি আসছে। অন্য কোনো মিডিয়া কনফার্মড বলেছে? সব বলেছে চান্স আছে, আছে, ও আছে। আমরা কি বলেছি? কনফার্মড। হ্যাঁ, কনফার্মড, আসছেই, ওটা কনফার্মড, কারণ কাগজপত্র এসে গেছে, সই সাবুত হয়ে গেছে, কি বলে বলো না, ওই যে মৌর্য চুক্তিপত্র যেটা বলে, সেগুলো ক্লাবে চলে এসছে, মেডিকেল রিপোর্ট হয়ে গেছে। শুধু ওরা বলতে পারছিল না, আমরা বলেছি যে সেটা 1 মে পর্যন্ত যে কি লোকোমোটিভ যে টিমটাতে রয়েছে, সেই টিমটার সঙ্গে যেহেতু চুক্তিপত্র এখন 1-2টো ম্যাচ বাকি আছে, সুতরাং সেটা বলা যায় না, ক্লাব থেকে বলা সম্ভব। সেটা হয়েছে, সেটা হয়েছে, ডান তো ডানই, এটা এখনো পর্যন্ত ডান হয়নি। এইখানেও তো মানে আমাদের যখন দেখছি ইস্টবেঙ্গল ডেভিড হোক, তালাল হোক, এদের কিন্তু এখনো অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, তবুও রয়েছে, কারণ এখন কনফার্ম সেরকমই, মানে 1 জুন না আসা অবধি। আমরা ডেভিডের ক্ষেত্রে আমরা একটা ক্লারিফিকেশন দিই, আমরা ডেভিডের ক্ষেত্রে বলেছিলাম যে জানুয়ারিতে সম্ভব নয়, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সম্ভব নয়, যদিও উনি জানুয়ারিতে উনি ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্যাক্ট করেছিলেন, তার মানে কিন্তু জানুয়ারিতে সম্ভব নয়, খেলতে হবে কিন্তু মে মাসের 1 তারিখ পর্যন্ত। তখন চুক্তি রয়েছে, মে মাসের 1 তারিখ পর্যন্ত তুমি ইস্টবেঙ্গলে যাও, তুমি পুরোনো ভিডিও বার করে দেখো, মুম্বাই যাও, যে কোনো টিমে যেতে পারো, বা মোহামেডানে থাকতে পারো, 1 জুন, কিন্তু যা হবে 1 জুনের পর। একদম, যেমন ডেভিড এখনো চুক্তিবদ্ধ মোহামেডানের প্লেয়ার, প্রি কন্ট্যাক্টে ইস্টবেঙ্গলের সঙ্গে একটা গোপন কাগজ আছে, সিম্পল, কনফার্ম ইস্টবেঙ্গলে, ঠিক আছে। এবং যেটা আমি বলছিলাম, যে যদি দিমিত্রি কনফার্ম হয়, অলরেডি তোমার কাছে ডেভিড রয়েছে, ডুরান্ড কাপের টপ স্কোরার, খুব ভালো টিম, ডুরান্ড কাপের টপ স্কোরার, ক্লেইটন সিলভা সুপার কাপের টপ স্কোরার, এবার যে দিমিত্রিয়াস আসে, আমি বলবো যে হিজাজি কনফার্ম কি? হিজাজি কনফার্ম আছে। আমার মনে হয় হিজাজির সঙ্গে একজন, আমার বলবো সিডিএম অপশনাল সেন্টার ব্যাক একটা দরকার, মানে ওই আমাদের পার্দোর মতো, হোসে আন্তোনিও পার্দোর মতো, হ্যাঁ ওরকমই, মানে ধরো সেন্টার ব্যাক হয়তো পার্দোই আসতে পারে, হয়তো আসতে পারে, কিন্তু কথা হচ্ছে সেন্টার ব্যাক অপশনাল, মেন সিডিএম অপশনাল হওয়াটা খুব জরুরি, কারণ ফুটবলার যখন কোচ যখন একটা প্ল্যান বিতে যাবে, তখন সেক্ষেত্রে ডবল সেন্টার ব্যাকের একটা অপশান থাকে, সেই জায়গাটা আমার মনে হয় ইস্টবেঙ্গল, আশা করি কোচ কোয়াতার সেটা ভাবছেন। কিন্তু যাই হোক, আমি যেটা বললাম, মানে 3টে টুর্নামেন্টে 3টে টপ স্কোরার কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গলে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার সাথে মাদিতালাল তো রয়েছে, টপ অ্যাসিস্ট, সুতরাং বাই হার্ট টিমটা করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল, করুক। আমি শুধু এটাই বলছি যে অর্থনৈতিক সংস্থান সবসময় ভালো থাকে না, কিন্তু অনেক পরিবার সুখী থাকে যদি তারা সঠিকভাবে সাংসারিক মূল্যবোধ নিয়ে তারা কাজ করে। আমি এর পরিবারের কথা বলছি, কারণ আমরা সবাই এক একটা করে পরিবারে আমরা বসবাস করি, তার রোগ অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, মাসের শেষ সব থাকে, তা সত্ত্বেও অনেক পরিবার সুখে জীবনযাপন করে। তারা ঠিক মাসে একটা দিন হয়তো একটা রেস্টুরেন্টে খেতেও চলে যায়, কোনো একটা দিন খুব টানাটানির সংসার, কিন্তু কোনো একটা দিন তারা হয়তো চলে যায় একটা মাল্টিপ্লেক্সে, বাবা মা সন্তান নিয়ে তারা সিনেমা দেখে স্কুটি করে বাড়ি ফেরে, আমরা দেখি তো তারা সুখী পরিবার।
আবার অনেক পরিবার আছে, অনেক টাকা আছে, কিন্তু তারা সুখ পায় না। প্রপার একে অপরের সঙ্গে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই জায়গাতে ইস্টবেঙ্গল খুব ছোট অ্যামাউন্ট হাতে থাকলেও, আইএসএল এর অন্য 2-3টে টিমের মতো হয়তো নয়, কিন্তু যেটুকু আছে সেটা তারা প্রপার ইউটিলাইজ করে কিন্তু আমার মনে হয় তারা একটা সুখী পরিবার হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে, এবং তাদের লেগাসিকে তারা সম্মান জানিয়ে এটা করার চেষ্টা করছে। আর ইস্ট বেঙ্গল তো হেলাফেলা করে ফুটবল খেলতে পারবে না, সেটা সম্ভব নয়। কারণ তাকে তো যে টুর্নামেন্টে যাক তাকে তো চ্যাম্পিয়ন হতে হবে ভাই, বা চ্যাম্পিয়নশিপে থাকতে হবে। যে ইস্ট বেঙ্গলের 18 বছরের আই লিগ নেই, কিন্তু 7 বার তো তারা রানার্স হয়েছে। যে রানার্স হয়েছে সে কিন্তু চ্যাম্পিয়নশিপে টিম বানিয়েছিল। ব্যাপারটা এইটা, সেই মেন্টালিটিটা ইস্ট বেঙ্গলের ছিল, আছে, থাকবে, এবং সেটাই হচ্ছে আমাদের পরিচিত ইস্ট বেঙ্গল। আমার মনে হয় এটা ঠিক আছে। তো শেষ অবধি দেখা যাক দিমিত্রিয়াসকে লাল হলুদ জার্সিতে দেখা যায় কিনা। অনেকটাই কথা এগিয়েছে, এখন জাস্ট লাস্ট টাচটাই শুধু বাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কারণ শুধু একটাই অনুরোধ, এক্ষুনি বেশি কিছু ভাববেন না। ট্রান্সফার নিউজ আজকে তো আবার মোহনবাগান সমর্থকরা আমাকে নিচুর দালাল বলা শুরু করে দেয়। কালকে মাতা সাহেব বলছিল আর কি, সমর্থকরা কালকে মাতা সাহেব, যেটা ঘটনা সেটা বললাম, আর আমাদের কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই। যেটা ঘটনা, যেটা ঘটছে সেটা তো বলতে হবে, তাই না? কিছু করার নেই, এটা বুঝি আমরা ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আবারও বোঝালাম, আশা করি আপনারা বুঝবেন, সেটাই কমেন্ট বক্সে জানাবেন। আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম পেজগুলোকে অবশ্যই ফলো করবেন। এক্সট্রা টাইম বাংলা লিখেই পেয়ে যাবেন সব জায়গায়। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।